বাজেটের পর রেলওয়ে সেক্টর, ডিফেন্স সেক্টর, এরকম যে সেক্টরগুলো এখন খুব হট আছে, সেই সেক্টরগুলোতে আসলে কি হলো, কেন এত প্রফিট বুক হলো, আর প্রফিট বুক হওয়ার পর এখন কি স্টকগুলো একটু ভালো নেওয়ার জায়গায় আসছে, এক্স্যাক্ট বাজেটে কি হয়েছে এবং কোন স্টকগুলোর উপর আমার পার্সোনাল নজর আছে, সেই স্টকগুলো নিয়ে এই ভিডিওতে ডিটেলস লেভেল নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। মন দিয়ে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এটা হচ্ছে পার্ট 2 ভিডিও, যেখানে আমি আমার বাজেটের পরে এই সব স্টক নিয়ে আলোচনা করেছি। পার্ট 1-এ আরও অন্যান্য স্টক নিয়ে আলোচনা করা আছে, সেগুলো একটু সেই পার্ট 1টা দেখে নেবেন, যেখানে 180 টাকার একটা পিএসইউ স্টক নিয়েও আলোচনা করা হয়েছে। সেই পার্ট 1-এর ভিডিও আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো। যদি না দেখে থাকেন, এই ভিডিওটা দেখার পরে সেই ভিডিওটা দেখে নেবেন। চলুন শুরু করি। প্রথমে আজকে রেলওয়ে স্টক নিয়ে প্রথমে কথাবার্তা বলি। রেলওয়ে স্টক নিয়ে অনেক আশা ছিল বাজারের, এবং আমি আপনাদেরকে কিন্তু বিগত সপ্তাহেই বলেছিলাম যে বাজেটের আগে কিন্তু একটু প্রফিট বুক হতে পারে রেলওয়ে স্টকগুলোতে। এবং যদি দেখেন, আমি যে কোনো একটা স্টক নিয়ে নিচ্ছি, ইরকনই ধরুন, তাতে কিন্তু এটা ডেইলি চার্ট এবং বিগত 2-3 দিন 4 দিন ধরে দেখুন একটু সাইডওয়েজ টু একটু প্রফিট বুকিংয়ের ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে, কনসলিডেট করছে। এই নয় যে হুহু করে প্রফিট বুক হচ্ছে, সব গেল রব, তা নয়, তবে একটু সাইডওয়েজ হয়ে আছে। এইবার আজকে যে বাজেটে যেটা হলো সেটা নিয়ে একটু কথা বলি। দেখুন, আজকে তো ভোট অন অ্যাকাউন্টের বাজেট, যা 2 মাসের ব্যাপার। তো সেক্ষেত্রে সরকার কিন্তু ডিটেলে কিছু যায়নি, মানে কোনো নতুন প্রকল্প এটা চালু হচ্ছে ওটা হচ্ছে কেন, সেটা শুরু করেও লাভ নেই, জাস্ট 2 মাসের একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু মেইন যেটা হয়েছে সেটা হচ্ছে আগের যে বাজেট, আগের যে জিনিসগুলো হচ্ছে তারই কন্টিনিউয়েশন বলতে পারেন। হ্যাঁ, তবে একটা স্পেসিফিক জায়গায় উনি বলেছেন যে বন্দে ভারতের যে ওয়াগনগুলো হয় সেইগুলো নর্মাল যে ট্রেনের সাথেও আরও সেগুলোকেও অ্যাড করা হবে, যাতে যাত্রী সুবিধাটা আরও বাড়ে। সেটা একটা ওয়াগন ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ভালো, বা ইনফ্রাস্ট্রাকচার যারা করে তাদের পক্ষে একটা ভালো দিক। এইটুকুনি বলা হয়েছে, তাছাড়া কিন্তু বেশি বলা হয়নি যে মানে কামরা বাড়াবো মানেই তো রেলওয়ের সংখ্যা বাড়াবো, এটা বাই ডিফল্ট নিতে পারেন। মানে অত ডিটেলিংয়ে আজকে কিন্তু কোনো পুরো জিনিসটাই কিন্তু দেখা যায়নি রেলওয়ে নিয়ে। তো তাই জন্যই দেখবেন যে বাজার একটা খুব উৎসাহে ছিল যে এই হবে ওই হবে, তেমন কিছু ডিটেলিংসে পাইনি বলে কিন্তু সবকটা প্রায় সব রেলওয়ে স্টকই কিন্তু আজকে নেগেটিভে বন্ধ হয়েছে, মানে একটু প্রফিট বুকিং হয়ে বন্ধ হয়েছে। তবে এটাই একটা ভালো দিক খুলে গেছে, কিন্তু একটু স্টকগুলোকে আবার নেবার জায়গা তৈরি হচ্ছে কিনা এই আলোচনা করব। ইরকনকে নিয়েই শুরু করব, আরও সব স্টক আছে, সব স্টকই দেখব রেলওয়ের। কিন্তু তার আগে প্লিজ ভিডিওকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন, যাতে কোনো রকমের আপডেট দিলে আপনার কাছে চলে আসে। আর তার সাথে সাথে যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, ফ্রি টেলিগ্রাম গ্রুপে, তারা প্লিজ, লিঙ্ক দেওয়া আছে আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে, ফার্স্ট কমেন্টে পিন করা আছে, কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। স্রেফ লিঙ্ক থেকেই জয়েন করবেন, সার্চ করে জয়েন করবেন না এমনি, কারণ অনেক আমার নামে ফেক গ্রুপও আছে। আর টেলিগ্রামে কোনো পয়সা টয়সা চাওয়া হলে সেই সব দিকে গিয়ে ফেসে যাবেন না। হ্যাঁ, কোনো পয়সার বিনিময়ে ট্রেড করিয়ে দেওয়া, এই সব যে জিনিসগুলো হয় টেলিগ্রামে, অনেকে আমার নাম সিম্বল ইউজ করে, আমি কোনোভাবে এদের সাথে যুক্ত নই, একদম এইসব জায়গায় ফাঁসবেন না, ঠিক আছে? এটা বলা থাকলো, তাই জন্য লিঙ্ক ইউজ করেই টেলিগ্রামে যুক্ত হবেন। এবার চলে আসি, প্রথমে ইরকনটাকে নিয়েই আলোচনা করি। ইরকনে আপনি দেখতে পাচ্ছেন উপরে গেছিল, তারপর মোটামুটি নিচে আছে। যদি এটা 218, 220 এরকম জায়গায় আসে, তাহলে কিন্তু ফার্স্ট সাপোর্টে আসবে। এই 215তে এলে খুবই ভালো, 215 থেকে 220 এই জোনটা একটু সাপোর্টের জোন হিসাবে দেখা যেতে পারে। একটা কথা বলি, এইখানে কিন্তু কোনো বাই বা সেল কোনো রেকমেন্ডেশন নয়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে যে কোথায় সাপোর্ট আছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। এই মানেই যে আমি নিতে বলছি, একদমই নয়, ঠিক আছে? আর একটা কথা বলি, স্পেশালি যারা নতুন তাদের তো এই কথাটা আরও বেশি করে শোনা উচিত, পুরনোদেরও শোনা উচিত, নতুনদের তো আরও বেশি করে। এই স্টকগুলো কিন্তু 3 মাসে হয়তো আপনার কিছু স্টক দুগুণ হয়ে গেছে, মানে 3 মাসে ডবল হয়ে গেছে, 1 বছরে 3-4 গুণ হয়ে গেছে, এরকম রেলওয়ে স্টকগুলো হয়েছে। তো তারপরে যখন ঢুকছেন তখন তার মধ্যে কিন্তু রিট্রেসমেন্টও হতে পারে। যদি কেউ ঢোকেন, রিট্রেসমেন্ট হবে, 5% হয়তো আপনার কেনা দামের থেকে নিচে নেমে গেল। হ্যাঁ,
এবার প্রপার স্টপ লস হয়তো রাখেননি বা 5% লসটা আপনি নিতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু ট্রেডে যাবেন না, আগেই বলছি। ট্রেডে ঢোকার আগে স্টপ লস ডিফাইন করবেন এবং সেখানে সেটা হিট হলে আমার কতটা লস হতে পারে, সেই লসটাকে আমি নিতে পারি, সেই অনুযায়ী কোয়ান্টিটি ডিসাইড করবেন এবং তারপরে ট্রেড করবেন, তারপরে ট্রেডে যাবেন। এই নয় যে ট্রেডটা আগে নিয়ে নিলাম তারপর এইগুলো ভাবলাম, আগেই বলছি। ঠিক আছে, সুতরাং এটা একটু মাথায় রাখবেন। এগুলো ভোলাটাইল স্টক, এগুলো নিউজ বেসড স্টক, এগুলো অলরেডি বেড়ে আছে, সুতরাং এতে যেমন রিস্ক আছে, রিওয়ার্ডও যেমন আছে, রিস্কও আছে, এটা মাথায় রাখবেন। চলুন এবার তো তো এই ওই জায়গাটা একটু সাপোর্টের জোন, সেইটা একটু দেখতে হবে। আচ্ছা, পরের স্টকে যাই, সেটা হচ্ছে রেলটেল। রেলটেল মোটামুটি এখন সাইডওয়েজ আছে, মোটামুটি 400-র কাছাকাছি এলে একটু, যত 400-র কাছাকাছি আসবে তত একটু সাপোর্ট জোনটা আছে সেটা একটু দেখা যেতে পারে। তারপর আরভিএনএলটা অনেকটাই বেড়েছে, তাই জন্য আরভিএনএলটাকে আরেকটু বেশি কনসোলিডেট হলে ভালো হয়। যেমন ধরুন 250-এর কাছে যদি আসে বা 270-এর কাছে আসে, 270 থেকে 250, কিন্তু জোনটা অনেকটাই দূরে, এখন 300-তে আছে। তো এই জায়গাটা আরেকটু বেশি কনসোলিডেট করলে আমি বরং কমফোর্টেবল হব আরভিএনএল এর ক্ষেত্রে, কারণ কনসোলিডেশন যত বেশি করবে তত ভালো একটা আপমুভ আমরা দেখতে পারি, কারণ কনসোলিডেশন ভালো হলেই আপমুভটা ভালো হয়। তো সেটা দেখা যাক কতটা করে, তবে ওই 250 থেকে 270 এই জায়গাটা ফার্স্ট সাপোর্টের ব্যাপারটা আছে, যেটা যেটা এই সব জোনটা। ঠিক আছে, আচ্ছা, আইআরসিটিসি আমার লিস্ট প্রেফারেন্স, সুতরাং আইআরসিটিসি নিয়ে বলছি না, তাও আইআরসিটিসিরও কিন্তু সাপোর্ট লেভেলটা 940-এর কাছাকাছি, এইসব জায়গায় তার কিন্তু ফার্স্ট সাপোর্ট, যেটা মোটামুটি কাছেই আছে বলতে পারেন, 960 ট্রেড করছে, 940 এমন কিছু দূর নয়। আচ্ছা, আইআরএফসি সবার বেশিরভাগ লোকের এইটা নিয়ে প্রশ্ন হয়, ঠিক আরভিএনএল এর মতো এখানে যদি স্টকটা যদি, মানে আমি খুশি হব এই স্টকটা যদি আরও বেশি দিন কিছু কনসোলিডেট করে, তাহলে মোটামুটি এর মধ্যে আবার ইন্ধন যোগাবে এবং আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ স্ট্রেট লাইনে অনেকটা বেড়েছে, এবার হয়তো অনেকদিন একটু দাঁড়িয়ে থাকার পালা এর আসছে। তাই জন্য এটাও লিস্ট প্রেফারেন্সে থাকবে, যেহেতু এটা কনসোলিডেশন করার পর আমি নিশ্চয়ই আবার দেখব। ঠিক আছে, কিন্তু এর সাপোর্ট জোন কোথায়? প্রথমে আসবে 150, যেহেতু এগুলো একটু দূরে আছে এই জন্যই বলছি 150, 160, 160ও নয়, 150 থেকে 155 এই লেভেলটা একটু কমফোর্টেবল জোন। ফার্স্ট সাপোর্ট বলছি আমি, সাপোর্ট যে ভাঙে না তা নয়। এটা মনে করবেন না যে 150 চার্টে সাপোর্ট মানে এটা একদম ধ্রুব সাপোর্ট, মানে জীবনে ভাঙবে না, তা নয়। হ্যাঁ, কোনো রেজিস্ট্যান্স যেমন ধ্রুব হয় না, তখন সাপোর্টও ধ্রুব নয়, সুতরাং সেটা একটু মাথায় রাখবেন, সেই অনুযায়ী নিজের ট্রেডকে কিন্তু প্ল্যান করবেন। আচ্ছা, এটা তো গেল মোটামুটি রেলওয়ে এই নিয়ে। আরেকটা রেলওয়ে নিয়ে আপনাদের নিশ্চয়ই কথা হয়, সেটা হচ্ছে রাইটসের চার্টটা দেখুন আজকেও রাইটসে প্রফিট বুক হয়েছে, স্বাভাবিক ব্যাপার, এই কদিন এই স্টকটা বরং আরও বেড়েছিল, সেই অর্থে প্রফিট বুক রাইটসে হয়নি। সুতরাং এই যদি নেমে এইখানে যদি আসে, মানে ধরুন 650-এর কাছাকাছি এলো, 660, 650, তখন একটু দেখা যেতে পারে যেটা আপনার আগের ব্রেকআউট দিয়েছিল তার এই লেভেলটায়। ঠিক আছে, তখন একটু দেখা যেতে পারে, তাছাড়া এমনিতে নয়। ওকে, আচ্ছা, চলুন, এটা তো রেলওয়ে স্টক নিয়ে ডিটেলসে আলোচনা হলো, এবার যাই একটু ডিফেন্স সেক্টরে। তার আগে ভিডিওকে আবার বলছি, একটু ভালো লাগলে লাইক করে দেবেন প্লিজ, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর তার আগে আরেকটা কথা বলে নিই, এই ট্রেডগুলো রিসেন্টলি আমি আপনাদের সামনেও করেছিলাম, ব্রোকারের ওয়েবসাইটে গিয়ে আমি আমার পজিশন শেয়ার করেছিলাম, একদম ট্রান্সপারেন্টলি করেছিলাম, জাস্ট ফর লার্নিং পারপাস, যে চার্টে কোথায় আমি এন্ট্রি নিচ্ছি, কোথায় এক্সিট নিচ্ছি, কারণ কি, সেগুলো জাস্ট এক্সপ্লেনেশনের জন্য, কোনো কিছু এমনি প্রুফ করার কোনো ব্যাপার ছিল না। ঠিক আছে, আশা করি আপনারা সেই সিরিজগুলো যদি না দেখেন এখানে দেখে নেবেন। আরইসিতে যেমন আমার পজিশন চলছে, 12 লাখ টাকার পজিশন আরইসিতে আছে, পিএনবিতে আমরা ট্রেড করেছিলাম, আমি এলএনটিতে ট্রেড করেছিলাম, সব জিনিসগুলো কিন্তু এই বিগত এক সপ্তাহের মধ্যেই হয়েছে, এই ভিডিওগুলো এখানে আছে, প্লিজ একটু দেখে নেবেন। তার মধ্যেই এখানে আমি যোগ করে দিয়েছিলাম সব কটা পার্সেন্টেজকে, আপনাদের অনেকের 3-4 জনের আপত্তি এসছে, না এভাবে তো যোগ হয় না, এইভাবে বোঝা যায় না যে পোর্টফোলিও টোটাল প্রফিট। আমি পোর্টফোলিও টোটাল প্রফিট ওইভাবে বলিও নি, হ্যাঁ, ওইভাবে দেখাতেও চাইনি, নিশ্চয়ই আমার কমিউনিকেশনে হয়তো ভুল হয়েছে। আমি কিভাবে দেখি, ওইভাবে করি যে কোয়ালিটি অফ স্টক পিকিং কেমন হয়েছে সেটা দেখার জন্য। মানে এখানে তো ধরুন একটা স্টক আমি করলাম, সেখানে -9%ও আমার প্রফিট হতে পারে, মানে লস হলো, তাহলে টোটালটা আমার তখন কমে যাবে। টোটাল পোর্টফোলিওতে তো 9% নয়, কিন্তু
টোটালটা আমার কমে যাবে, তাই না? সেই কমে গেলে আমি তখন বুঝবো যে পিক থেকে কতটা কমেছে, তার মানে আমার কোয়ালিটি অফ স্টক পিকিংটা ঠিক নয়, যে ভালো ভালো চুজ করছি, একটা স্টক বাজি করে করে নিলাম, সেটা আমার একটু ভালো এই হলো। আমি নিজের নিজের জার্নালে আমি এরকম ফলো করি, তো সেটাই আমি করতে চেয়েছিলাম। হয়তো কমিউনিকেশনটা করা ঠিক হয়নি, যাই হোক আমি ওটা ডিলিট করে দিয়েছি, ওটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। ওকে, পার স্টক হিসাবেই কতটা আমরা আমি কতটা কি করতে পেরেছি, কেন জাস্ট চার্টের টেকনিক্যালটা বোঝাবার জন্য এটা রেখেছিলাম। এটা থেকে কোনো প্রুফের ব্যাপার নেই, এটা মানে কাউকে প্রমাণ করার কিছু নেই, এটা তো আপনাদের সামনেই ট্রেড করেছি, সবই জানেন। আচ্ছা, যাই হোক, তো এইখানে আসি, জাস্ট বলে দেওয়ার কথা ছিল তাই বলে দিলাম। এবার আসি আমি ডিফেন্স সেক্টর নিয়ে। দেখুন, ডিফেন্স সেক্টর নিয়ে আলাদা করে কিন্তু তেমন কিছু শোনা যায়নি। তার মানে কি? তার মানে আগের যে পলিসি সেটাই কন্টিনিউ হবে, ডিফেন্সের উপর ফোকাস আছে। হ্যাঁ, এটা তো আছেই, সরকারের এই সরকারের ডিফেন্সের উপর ফোকাস আছে, সেটা অজানা নয়, চলছে, ঠিক আছে। তার মানে ডিফেন্সে থাকবে, এটাই। এবার ডিফেন্সের চাই, তাই জন্য দেখুন স্টক হ্যাল আজকে কি হয়েছে দেখুন। হ্যাল, এই জন্যই কালকে আমি কিন্তু এক্সিট করে গেছিলাম। হ্যাল আজকে কিন্তু 3050-এও ট্রেড করছিল বাজেটের আগে, 3050-এ ট্রেড করছিল, কিন্তু বাজেটে ও যেহেতু তেমন কিছু পায়নি রসদ, তেমন কিছু মানে উত্তেজক কিছু পায়নি, মানে এমনিতে তো ভালো পলিসি চলছে, কিন্তু উত্তেজক কিছু পায়নি বলে ও কিন্তু আবার একটু প্রফিট বুক এসে উপর থেকে কমে 3000-এ বন্ধ দিয়েছে। যেখানে বন্ধ দিয়েছে হ্যাল কিন্তু খারাপ নয়, হ্যাল খারাপ নয়। আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম, মনে আছে? আমি এইখানে এন্ট্রি নিয়েছিলাম, এই ক্যান্ডেলের এখানে এন্ট্রি নিয়েছিলাম, কারণগুলো বলেছিলাম, মেন যে এন্ট্রিটা। তো সেখান থেকে তো উঁচুতেই আছে, এবং তারপর উঁচুতে এখনও চার্ট প্যাটার্ন ঠিকই আছে। হ্যাল আমার অলওয়েজ ফেভারিট স্টক, সুতরাং ঠিক আছে, হ্যাল নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু ওই বাজেটে আলাদা করে তেমন কিছু হয়নি। যদি আপনি ডিফেন্সের অন্যান্য স্টকগুলো ভাবেন, পারাস ডিফেন্স, মানে পারাস বা অন্যান্য এই জিনিসগুলো যেগুলো আছে, সেগুলো তো দেখুন নিজের মতো চলছে। যেমন ড্রোন কোম্পানিগুলো, সেগুলোকেও আপনি ডিফেন্সের সাথে একটু যোগাযোগ করে নিতে পারেন, যেমন জেন টেকনোলজি এক্সেট্রা। জেনের রেজাল্টও ভালো হয়েছিল জানেন। তো সেগুলো কিন্তু বাজেট ছাড়াও অন্যান্য সময়ে ভালো চলছে। হ্যাঁ, আজকে হয়তো একটু সাইড ওয়েজ থাকবে, কিছু কম থাকবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনিতে কিন্তু এই স্টকগুলো খারাপ নয়। তার মধ্যে যদি পিওর ডিফেন্স প্লে বলেন, তার মধ্যে হ্যাল আমার ওয়ান অফ দ্য ফেভারিট, এটা আপনাদের অজানা নয়। আচ্ছা, এবার 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 চলে আসি। আচ্ছা, পিএসইউ ব্যাংক নিয়ে আমি আগের পার্ট 1 ভিডিওতে বলেছি, একটু দেখে নেবেন। পিএসইউ ব্যাংকের ডিটেলসে একটু কভার করেছি, পিএসইউ ব্যাংকগুলো, সেগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, কিছু স্টক নিয়ে আলোচনা করি। এক হচ্ছে এলএনটি। এলএনটি নিয়ে যেহেতু প্রশ্ন আসবে, বাজেট নিয়ে নয়, এলএনটির রেজাল্ট জানেন, Q1 ভালো, মানে Q3 রেজাল্টটা মার্কেট সাপেক্ষে হয়নি, মার্কেট আর একটু ভালো আশা করেছিল, আর স্টকটা তো একটু উঁচু দামে এখন ট্রেড করছে, এখন তো আর 2000-এ ট্রেড করছে না, তাই জন্য একটু কারেকশন এসেছে। এবার কারেকশনটা কোথায় গিয়ে থামে দেখার জায়গা। আমি বারবার বলেছি, কারেকশন হলেই যে লাফিয়ে পড়ে নিতে হবে তা নয়, স্টক প্যাটার্ন কি তৈরি হচ্ছে ঘুরে দাঁড়াবার, সেগুলো একটু দেখতে হবে। যখন ও ঘুরে দাঁড়াবে, যখন প্রাইস অ্যাকশন হতে আসবে, তখন একটু দেখা যেতে পারে। তবে এলএনটি দেখুন লং টার্মের জন্য যে খারাপ তা তো নয়, সেটা আমার বলে দেওয়ার উপায় রাখে না, আপনিও ভালো জানেন। আপনি নিজের চোখ কান খোলা রাখলেই বুঝবেন, যে কোনো ব্রিজ হলে, রাস্তাঘাট হলে, মেট্রো হলে এলএনটি, এবং মেট্রোর কথা কিন্তু হয়েছে, মেট্রোর কথা কিন্তু এফএম বলেছেন যে মেট্রোর সংখ্যা বাড়াবেন, এইসবগুলো হবে। এবার মেট্রোর কাজ হলে এই হবে, হলে এলএনটি চলেই আসে তার মধ্যে, ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারটা, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু নজর দেবেন, কারণ শুধু তো মেট্রো রোড হবে না, তার জন্য ব্রিজ তৈরি হয়, মেট্রোর আন্ডারগ্রাউন্ড অনেক কিছু হয়, উপরেও ব্রিজ ফ্রিজ তৈরি হয়। তো তার ক্ষেত্রে এলএনটি অনেক সময় অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো সেক্ষেত্রে এলএনটি যে খারাপ সেটা নয়, এটা আপনিও জানেন। তো লং টার্মের জন্য তো ঠিক আছে, শর্ট টার্মের জন্য প্রাইস অ্যাকশন তৈরি হওয়ার পর দেখার সময় আসবে। আচ্ছা, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, হ্যাঁ, আজকে ব্যাংকগুলো যদি মানে প্রাইভেট ব্যাংক বলেন, তেমন কিছু করেনি, এবং আইডিএফসি ফার্স্ট ব্যাংকও সেই অনুযায়ী দাঁড়িয়েই আছে, একই জায়গায় দাঁড়িয়ে আছে, ওই 80-র কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, আর হুডকো, এই স্টকটা আজকে আপার সার্কিট লেগেছে, পার্ট 1 ভিডিওতে ডিটেলসে কভার করেছি, প্লিজ একটু দেখে নেবেন, ঠিক আছে। এছাড়া আর আজকে যে স্টকগুলো একটু নজরে থাকে, যেমন কোচিন শিপইয়ার্ড, আবার বলেছি কোচিন শিপইয়ার্ডের রেজাল্ট ভালো এসেছে, একটু ডিফেন্স জাতীয় স্টক, কিন্তু বাজেটে আলাদা করে কিছু যেহেতু বলা হয়নি, সেহেতু এরকম আসেনি। যদি বাজেটে বলা হতো, হ্যাঁ, একটা নতুন যুদ্ধপথের জন্য আমরা ব্যাপার করছি, মানে এয়ার ক্যারিয়ার যাকে বলে, তার জন্য এত টাকা বরাদ্দ হলো, এই কথা শুনলে দেখতেন আপার সার্কিট লেগে যেত। তো সেটা তো ভোট অন অ্যাকাউন্টে 2 মাসের জন্য তো ওইসব কিছু বলা যায় না, স্কোপও নেই, যদি মনেও ইচ্ছাও থাকে ওটা বলা যায় না, বা বলার এই থাকে না। পরে যখন সরকার আসবে, নতুন সরকার, তখন বলা হবে, সেই এই সরকার থাকুক বা যে সরকার থাকুক।
তো যাই হোক, তো সে এবার এবার ব্যাপারটা হচ্ছে যে তার জন্য দেখুন একটু উপর থেকে দাঁড়িয়েছে, ব্যাস দাঁড়িয়েইছে, এমন কিছু যে চার্ট ভেঙে গেছে খারাপ হয়ে গেছে তা নয়। এসজিভিএন আজকে যেমন যে স্টকগুলো উঠেছিল একটু আশায় আশায়, সেগুলোতে একটু প্রফিট বুকিং হয়েছে। এসজিএম এর এসজিএফএন এর এসজিভিএন এর সাপোর্ট জোনটা কিন্তু অনেক নিচের দিকে আছে, এখন হয়তো কনসোলিডেট কিছুদিন করাটা ভালো, দেখা যাক কি করে। তবে শর্ট টার্মে অনেকটাই বেড়ে গেছে। আচ্ছা, আর আর যে স্টকগুলো একটু আমার মনে হয়েছে যে এনএইচপিসি সকালে মানে খুব ভোলাটাইল আজকে ছিল, এক সময় খুব পজিটিভ ছিল, দেখতেই পাচ্ছেন ডোজি হয়ে বন্ধ হয়েছে, এক সময় খুব পজিটিভ ছিল, তারপর নেগেটিভ হয়েছে, আবার বন্ধ হয়েছে। 71 টাকা থেকে আপনাদের এই চ্যানেলে বলেছি লাইভ স্ট্রিমিংয়ে, যখন 10ই জানুয়ারি মনে হয়, 10ই জানুয়ারি লাইভ স্ট্রিমিংয়ে আপনাদের সাথে ছিলাম ইউটিউবে, তখন কিন্তু আমি এনএইচপিসিটা 70 টাকায় 71 টাকায় চলছিল, তখন চিনিয়েছিলাম যে এনএইচপিসিটা দেখা যেতে পারে, তাই জন্যই দেখুন আমার ওয়াচ লিস্টেও আছে। এই জন্যই বলি যে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি এইরকম লাইভ স্ট্রিমিংয়ে এলে বা যে আপডেট দিলে তার নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আচ্ছা, আর যারা এখনও টেলিগ্রাম গ্রুপে জয়েন হননি, প্লিজ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। এই ভিডিওর নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং আমার পিন কমেন্টে। আচ্ছা, এবার একটু যে নিয়ে কথা বলবো, আজকে মিড ক্যাপের তেমন দিন ছিল না, মিড ক্যাপটা একটু নেগেটিভ ছিল, স্মল ক্যাপ ঠিক আছে, মানে হরে ধরে দেখতে গেলে যে খুব একটা খারাপ দিন গেছে তা নয়। রিলায়েন্স কিছু করেনি, এইচডিএফসি ব্যাংক কিছু করেনি। এইচডিএফসি ব্যাংক নিয়ে অনেকের প্রশ্ন আসছে যে দাদা কবে এটা বাড়বে, কবে এটা বাড়বে। আমি বারবার বলেছি, যেমন ইনফোসিস একবার বেড়ে এসেছে, তারপর নিচে চলছে, আবার কি 1700-1800 টাকায় কি গেছে, এখন 1900 টাকায় গেছে, যায়নি রিসেন্ট হাইকে, মানে তার 2 বছর আগে যে হাই হয়েছে। তেমনই এইচডিএফসি ব্যাংকের ঘুরে দাঁড়াতে সময় লাগবে, ভালো ব্যাংক এই নয়, তবে আস্তে আস্তে কোয়ার্টারগুলো যখন ভালো করবে তারপর থেকে দেখা যাবে, তাই না, এখন না। যাই হোক, তো আর সরকারি ব্যাংক নিয়ে তো বলার কিছু নেই। এশিয়ান পেন্টসের রেজাল্ট খুব একটা খারাপ হয়নি, এশিয়ান পেন্টসের মনে হয় রেজাল্ট এসেছে আমি যা দেখলাম। এশিয়ান পেন্টস এমনিতে ঠিক আছে, এশিয়ান পেন্টস নিয়ে আপনাদের প্রশ্ন থাকে, আলাদা করে বাজেটের জন্য নয়, কিন্তু এশিয়ান পেন্টস এমনিতে ঠিক আছে। আজকে এফএমসিজি সেক্টর খুব বেড়েছে, তার জন্যই বললাম। এফএমসিজি সেক্টরে দেখুন ডাবুর থেকে শুরু করে এফএমসিজি সেক্টরটাকে বাড়ে কেন, যদি লোকের হাতে পয়সা আসে, মানে যদি ওই রুরাল ফোকাস থাকে, ওর হাতে যদি একটু পয়সা করি আসে, তখন সেটা একদম ডাইরেক্ট আপনার এফএমসিজির উপর প্রভাব ফেলে, কেন তাহলে মানুষ জিনিসপত্র বেশি কিনবে, এফএমসিজি সেক্টরের একটু ভালো গ্রোথ হবে, এটাই বাজার মেনে নেয়। ডাবুর আজকে ভালো করেছে, আইটিসি ঠিক আছে। দেখুন এই স্টকগুলো সবকটা ভালো, মানে ডাবুর বলুন, এইচইউএল বলুন, আইটিসি বলুন, ঠিক আছে, এই স্টকগুলো ভালো। প্রশ্ন হচ্ছে এই স্টকগুলোতে আপনাকে সময় দিতে হবে। এফএমসিজি সেক্টর এই নয় যে আপনার রেলওয়ে স্টকের মতো 3 মাসে ডবল হয়ে যাবে। হ্যাঁ, তো অনেকে নতুন থাকে, তারা এসেছে, হ্যাঁ এফএমসিজিটাও নিয়ে নিই, এটা আমার 3 মাসে কেন ডবল হচ্ছে না, এরকম আশায় নিয়ে থাকে না, ওরকম হয় না এফএমসিজি সেক্টর। এগুলো যেমন আপনার স্টেবল কোম্পানি, তো সেইগুলোর উপর ফোকাস থাকা উচিত। কোম্পানি খারাপ হয়ে যায়নি, এখন সাইডওয়েজ হয়ে আছে, বা মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু 3 মাসে ডবলের কথা মাথায় আনবেন না এইগুলোতে, ঠিক আছে। যাই হোক, আর অন্যান্য টাটা মোটরস আজকে একটু মাইনাসে বন্ধ হয়েছে, ঠিক আছে, এত 800 টাকা থেকে 890 টাকা পর্যন্ত গেছে, আর কি, আর একটু তো জিরোবেই, তাই না। আরভিএনএল নিয়ে একটু বলার আছে। আরভিএনএল কনসোলিডেট করছে, 260 এসব সময় এলে আমি বলেওছি, সেসব এলে, তাছাড়া এখন নয়। বিইএলটাকে আপাতত এখন আর দেখছি না, মাঝখানে একবার সুইং ট্রেডিংয়ের জন্য আমি নিজেও নিয়েছিলাম, আপনাদের সামনে যদি মনে থাকে 2023-এ, তারপর থেকে এখন তেমন রেডারে আসে না, কেন মানে সেই অর্থে আর চার্টটা তেমন করছে না। রেজাল্টটাও খুব একটা যে আহামরি এসেছে তা নয়, রেজাল্টটাও খুব একটা ভালো আসেনি। এমটার টেক নিয়ে কথা বলেনি। এমটার টেক আমি আপনাদের চ্যানেলে 1500-1600 টাকায় বলেছিলাম, সেখান থেকে কিন্তু অনেকটা উপরেও গেছিলো, প্রায় 3000 ছুঁই করেছিল, 2800-900-তে গেছিলো। তারপর ওদের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, আগেও বলেছিলাম ডিগ্রোথ হয়েছে, তাই জন্য কিন্তু নিচের দিকে এসেছে। এইবার দেখতে হবে যে এই কোয়ার্টারের রেজাল্ট কি হয়, বা এর পরের কোয়ার্টারগুলোতে কি হয়। 1-2 কোয়ার্টার একটু দেখা উচিত, তারপরে যদি রেজাল্ট ভালো না থাকে, স্টক প্রাইস না থাকে, তাহলে একবার করে বেরিয়েও যাওয়া যায়, কোনো অসুবিধা নেই, যদি রেজাল্ট তার খারাপ থাকে, ঠিক আছে। এইটা রেজাল্টটাকে একটু নজরে আমি রাখবো। প্রোটিয়ান আজকে তো একসময় 7%-এর মতো প্লাস ছিল, প্রোটিয়ান মানে এনএসডিএল, যেটা এইখানে দেখুন উঠেছিল, একসময় অনেক উঁচুতে ছিল, তারপর একটু প্রফিট বুকিং আসে না, এখানে না, এই জায়গায় আজকে
এটা ডেইলি চার্ট। এই দেখুন উইকটা দেখছেন এত দূর উঠেছিল, এত দূর উঠেছিল, অনেকটা উঠেছিল, 7% আমি নিজে দেখেছিলাম। তারপর কিন্তু বন্ধ হতে হতে নিচের দিকে বন্ধ হয়। সুতরাং ব্রেকআউটটা দেখা যাক পরের দিন ব্রেকআউট এসব হয় কিনা। তবে এগুলো পোর্টফোলিও জাতীয় স্টক, খারাপ নয়। মানে এনএসডিএল আমার চ্যানেলে অনেকবার আলোচনা করা হয়েছে, ফান্ডামেন্টাল আলোচনা করা হয়েছে, সুতরাং আপনারা জানেন আশা করি। আইআরএফসি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, আগেও বললাম। রেলওয়ে স্টকগুলোকে ইন জেনারেল বলছি একটু সাপোর্টে এলে তারপর একটু দেখা যাবে। তবে রেলওয়ে স্টকে একটা কথা বলি যে খারাপ হয়ে গেছে, একদিন বাজেটে তেমন কিছু আসেনি বলে রেলের সব গল্পটা শেষ, আমার মনে হয় না তা। ঠিক আছে, সেদিকে একটু নজর রাখবেন, সাবধানে ট্রেড করবেন এখন। সাবধানে বুল মার্কেটের, দেখুন বুল মার্কেটের এটা কিন্তু 2023-এর ফেব্রুয়ারি নয়, 2024-এর ফেব্রুয়ারি, যখন স্টকগুলো অলরেডি অনেকটা পালিয়ে গেছে, অনেকটা বেড়ে আছে। সুতরাং সেখানে নিজের পজিশন সাইজ কম রেখে, নিজের রিস্কটা মেনে মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, আশা করি সেইরকম করবেন। ভালো থাকবেন সবাই, একটু লাইক করে দেবেন। আর পার্ট 1-এর ভিডিওটা যারা মিস করেছেন আপনার স্ক্রিনে চলে আসবে, দেখতে পারেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।